তোমার এমএসসি 2 এর কন্ট্রাক্ট আসলো, সেগুলো হলো কি কি হেল্পার টি সেল স্যার। হেল্পার টি-সেল আসলো। এখন এই যেগুলো হলো লেস দেন 1% বাঁচলো, এর ভূমিকাটা কি জন্য? এরা কিন্তু এত ট্রেনিং প্রাপ্ত কি হলো, যে এরা আমাদের যে নিজের বডির যে তোমরা জানো যে অল নিউক্লিয়েটেড সেল হ্যাভিং কি আছে, হ্যাঁ এমএসসি আছে না, অল নিউক্লিয়েটেড সেল, এবং তোমার এমএসসি 1টা আছে, আর অ্যান্টিজেন প্যারাসাইট সেল সেখানে কি আছে, এমএসসি 2 আছে, তাই তো? আমরা সবগুলো কিন্তু ওরা কিন্তু তাহলে এগুলো খেয়েছি না, মানে হলো তোমার এমএসসির কন্ট্যাক্ট আসা মানে আমাদের বডিতে যতগুলো সেল আছে এদের কিছু চিনা, তাই তো? এবং এগুলো সবই কিন্তু তারা কোনো রিয়াকশন করবে না। তাহলে এগুলো হলো ওন সেল, আমাদের বডির সেলগুলো, এগুলো ওন সেল, এগুলোর বিপরীতে তারা বিক্রিয়া করবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়া করবে, তখনই হয় অটোইমিউন ডিজিজ, ওটা পরে আসছে। এখন যেগুলো তোমার হলো, তাহলে এই হলো অটোইমিউন ডিজিজ এটা। তাহলে এই ক্ষেত্রে এটা একটা ব্যবহার হলো। আর আরেকটা হলো যে তোমার এই যে সাপ্রেসর টি সেল, ওটার কাজ কি ছিল? সাপ্রেসর টি সেল আরেকটা নাম কি, রেগুলেটরি টি সেল, তাই না? যে যখন একটা ইনফেকশন হলো তখন কি হয়, হেল্পার টি সেল ফাংশন করবে, তাই তো? এবং ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করবে, সে প্লাজমা সেল, বি সেলকে অ্যাক্টিভেশন করবে, তারপরে বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হবে, তারপরে সেখানে অ্যান্টিবডি হবে। হুম, তারপরে যখন এই ইনফেকশন যখন ভালো হয়ে গেল, তখন এই হেল্পার তোমার সাপ্রেসর টি সেল বা রেগুলেটরি টি সেল এটা কি করবে, সিগন্যাল ভরাবে, তো তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন বন্ধ করো। এখন এই সাপ্রেসর টি সেল বা রেগুলেটরি টি সেল যদি কাজ না করে, হুম, তখন তোমার হেল্পার টি সেল তোমার কন্টিনিউয়াস কাজ করতে থাকবে, তখন তোমার অটোইমিউন ডিজিজ হবে। এই মোটামুটি এই কথাগুলো জানে রাখো। আর ওই হেল্পার টি সেলের তোমার টি সেলে যে তোমার কি বলে যে অ্যাক্টিভেশন যেটা হয়, সেখানে কিছু টার্ম আসবে। আচ্ছা এটা পরে বলতেছি। তাহলে আমরা এখন আর এই যে অন্টোজেনের মধ্যে আরেকটা বলবো, যে ব্যাকটেরিয়া ভাইরাস, এগুলো কি ফরেন সেল না? এগুলো এগুলো তো তোমার যখন এই টি সেল ট্রেনিং প্রাপ্ত হয় তখন তো তার কন্ট্যাক্ট আসে না, টি সেলের কন্ট্যাক্ট আসবে যখন, এগুলো কিন্তু ফরেন হিসেবে তারা ট্রিট করবে। যখনই ব্যাকটেরিয়া ভাইরাস বডিতে প্রবেশ করবে তখন তাদেরকে ফরেন হিসেবে চিহ্নিত করবে এবং তাদেরকে মেরে ফেলবে। কোনটা তাহলে বডির যে টিস্যু সেলগুলো, এগুলো হলো সেলফ অ্যান্টিজেন, এগুলো বা সেলফ টিস্যু, তাই তো? এদের বিপরীতে তারা কোনো কাজ করবে না, এটা হলো নেগেটিভ সিলেকশনের কাজ। আর যেগুলো তোমার ব্যাকটেরিয়া ভাইরাস, এগুলো যেহেতু ফরেন সাবস্টেন্স, এদের বিরোধী কাজ করবে, এবং এগুলো হলো নন সেলফ অ্যান্টিজেন। এটুকুই মেইন কথা, হলো টলারেন্সের এটাই। তাহলে টলারেন্স আমরা এখন তাহলে ডিফাইন করি। স্টেট ইন হুইচ immunocompetent cells remain unresponsive to self antigen। এটা একটা অবস্থান যেখানে ইমিউনোকম্পিটেন্ট সেল, মানে কি, যে আমাদের ইমিউন সেলগুলো, এগুলো আনরেসপন্সিভ করে, কোনো রেসপন্সিভ করবে না টু সেলফ অ্যান্টিজেন। মানে সেলফ অ্যান্টিজেন মানে আমাদের নিজের টিস্যুর বিপরীতে তারা রেসপন্স করবে না, মানে কোনো কাজ করবে না, তাদেরকে ডিস্ট্রয় করবে না। এটাই হলো তোমার এটা টলারেন্স। ব্যাপারটা বুঝছো তো? হুম, state in which immunocompetent cells remain unresponsive to self antigen, এটাও ডেফিনিশন বলতে পারো, বা আরেকটা ভাবে বলতে পারো, tolerance is specific immunological unresponsive, that is an immune response to a certain antigen does not occur although the immune system is otherwise functioning normally। তোমরা ওই প্রথমটাই বলবা, ওটাই সহজ। স্টেট ইন হুইচ immunocompetent cells remain unresponsive to self antigen, তার মানে হলো যে আমাদের বডির সেলফ অ্যান্টিজেন বলতে আমাদের বডির যে টিস্যু আছে এদের বিপরীতে তারা কাজ করবে না, মানে ডিস্ট্রয় করবে না। এটা হলো টলারেন্স। এখন কোন কোন সেলটা আসে অলরেডি জানছো, টি সেল এবং টি এবং বি লিম্ফোসাইট। টলারেন্স ইজ মেইনটেইন বাই টি এন্ড বি। ঠিক আছে, এখন আমরা সেলফ অ্যান্টিজেন ডিফাইন একটু জানবো। অলরেডি আমি কিন্তু বললাম কিন্তু যে অ্যান্টিজেন দ্যাট আর প্রেজেন্ট ডিউরিং এমব্রায়োনিক লাইফ আর কনসিডার্ড সেলফ এন্ড ডু নট স্টিমুলেট অ্যান ইমিউনোলজিক্যাল রেসপন্স। তাহলে অলরেডি আমি বললাম, এখানে আর কিছু বলার আছে? হ্যালো, আর কিছু বলা আছে? এই যে এমব্রায়োনিক লাইফে এমএসসি 1 এবং এমএসসি 2 আসলো, তাদের ওই সময় কি তাদেরকে ট্রেনিং প্রাপ্ত দিল, এবং তখন তারা শিখে নিল যে কোনটা বাবা কোনটা মা, তাই না, কোনটা নিজের
কোনটা আপন কোনটা পর, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সেলফ অ্যান্টিজেন। The antigen that are present during embryonic life are considered self and do not stimulate an immunological response. তাহলে এটাই হলো তোমার হলো ডেফিনিশন সেলফ অ্যান্টিজেন। আচ্ছা, এগুলো তোমার একটু দেখে নিবে, জাস্ট দেখে নিবা এগুলো। আর নন সেলফ কোনটা, যেগুলো ওই ট্রেনিং প্রাপ্ত যখন হলো তখন তারা যারা কন্ট্যাক্ট আসে সেগুলো নন সেলফ অ্যান্টিজেন। These are foreign antigen, যেমন ব্যাকটেরিয়া ভাইরাস, that are not present during the process of maturation or of immunocompetent cells and usually elicit an immune response, তাই না? তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস বা মাইক্রো অর্গানিজম আমাদের যে হেল্পার টি সেল বা সাইটোটক্সিক টি সেল যখন ট্রেনিং প্রাপ্ত হচ্ছে তখন কিন্তু এই সেলগুলো তাদের কন্ট্যাক্ট আসে না, যার ফলে তারা কিন্তু সবসময় ফরেন সাবস্টেন্স হিসাবে ধরে নেবে এবং তাদের বিপরীতে তারা রেসপন্স করবে, কাজ করবে, ঠিক আছে? তাহলে এটা হলো নন সেলফ অ্যান্টিজেন। These are foreign antigen that are not present during the process of maturation of immunocompetent cells and usually elicit an immune response. তাহলে ডেফিনিশন জানলো। এখন টলারেন্সের টাইপ কয়টা? টাইপ হলো দুইটা, সেন্ট্রাল টলারেন্স এবং পেরিফেরাল টলারেন্স। তোমরা অলরেডি জানছো যে লিম্ফার অর্গান কয়টা থাকে? দুই ধরনের, একটা সেন্ট্রাল বা তাই তো প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফার অর্গান, আরেকটা হলো পেরিফেরাল বা সেকেন্ডারি লিম্ফার অর্গান, তাই তো? সেন্ট্রাল অর্গান কি ছিল? থাইমাস এবং বোন ম্যারো। আর পেরিফেরালের মধ্যে কি ছিল? কি? লিম্ফ নোড, তারপরে কি ছিল? স্প্লিন, আর কি ছিল? মল্ট, তাই না? মল্টের মধ্যে অনেকগুলোই ছিল, এগুলো মল্ট। আচ্ছা, এখন এই যে তাহলে সেন্ট্রাল অর্গানের যেটা টলারেন্স হচ্ছে সেটাই সেন্ট্রাল টলারেন্স, আর পেরিফেরাল অর্গানে যেগুলো টলারেন্স হচ্ছে সেগুলো হলো পেরিফেরাল টলারেন্স। এটাই যেমন তাহলে দেখো টলারেন্স অ্যাকোয়ার্ড ইন প্রাইমারি লিম্ফার অর্গান ইজ কল্ড সেন্ট্রাল টলারেন্স। হ্যাঁ, যে টলারেন্স যখন সেন্ট্রাল অর্গানে হবে সেটা হলো সেন্ট্রাল টলারেন্স। এবং সেখানে সেন্ট্রাল টলারেন্স তোমার সাইট অফ সেন্ট্রাল টলারেন্স ফর টি সেল কি থাইমাস, আর বি সেল কি সাইট অফ সেন্ট্রাল টলারেন্স ফর বি সেল বোন ম্যারো। হ্যাঁ, এই হলো সেন্ট্রাল টলারেন্স। আর পেরিফেরাল অর্গানের জায়গায় সেকেন্ডারি লিম্ফার অর্গান বা পেরিফেরাল লিম্ফার অর্গান, ওটা হলো ব্যাটল স্টেশন, তাই তো? যুদ্ধক্ষেত্র, সেখানে যে টলারেন্সটা হবে সেটা হলো পেরিফেরাল টলারেন্স। The tolerance acquired in secondary lymphatic organ is called peripheral tolerance. হ্যাঁ, আচ্ছা, এখন মেকানিজম আমরা এখন পড়ব। মেকানিজম অফ টলারেন্স, পাঁচটা হেডলাইন, চারটা হেডলাইন বলবো। দেখো, অ্যাপোপ্টোটিক সেল ডেথ, সেটাকে আমরা বলবো ক্লোনাল ডিলেশন। ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন উইদাউট সেল ডেথ, এটাকে বলা হয় ক্লোনাল এনার্জি। তারপরে আর তিন নম্বর হলো ক্লোনাল নেগলেক্ট, এটাকে বলবো ইগনোরেন্স। আরেকটা হলো অ্যাক্টিভ সাপ্রেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভেশন অ্যান্ড ইফেক্টর ফাংশন বাই রেগুলেটরি টি সেলস। এই চারটা হলো মেকানিজম। এবং সেন্ট্রাল টলারেন্স ইজ মেইনলি ডিউ টু ক্লোনাল ডিলেশন অ্যান্ড পেরিফেরাল টলারেন্স মেইনটেন বাই অল অফ দ্য অ্যাবভ। মেকানিজম সেন্ট্রাল বা আসুক বা পেরিফেরাল আসুক, এই চারটাই তোমরা লিখে দেবা। মেকানিজম বেশি লিখতে হয় না, এগুলো লিখতেই এনাফ। টলারেন্সটা ঠিক আছে। তাহলে চারটা তাহলে অ্যাপোপ্টোটিক সেল ডেথ বা ক্লোনাল ডিলেশন, তারপর ক্লোনাল এনার্জি, তারপরে ক্লোনাল নেগলেক্ট বা ইগনোরেন্স, তারপর হলো সাপ্রেশন, অ্যাক্টিভ সাপ্রেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভেশন এন্ড ইফেক্টিভ ফাংশন বাই রেগুলেটরি টি সেলস। তাহলে সেন্ট্রাল টলারেন্স ইজ মেইনলি বাই এই ক্লোনাল ডিলেশন, আর পেরিফেরাল টলারেন্স বাই অল অফ দ্য। তোমার চারটাই লিখবা। এই কয়েকটা ক্লোনাল ডিলেশন, এটা কি অলরেডি আমি কিন্তু তোমাদের ওই যে টি সেল অন্টোজেনি বললাম, এখানে আর কিন্তু প্রয়োজন নাই। কিন্তু এই একটু এগুলো তোমার মুখস্থ করতে হবে না, কিন্তু এগুলো জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, তোমার অলরেডি কিন্তু যেগুলো যে পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন ভাইবাতে বলি বা রিটেনে বলি অলরেডি আমার কিন্তু বলা হয়ে গেছে।
এখন জাস্ট বোঝার জন্য তোমরা এখন একটু দেখে নাও, এবং বোঝার জন্য আমি অলরেডি কিন্তু বলেছি কিন্তু যে তোমার এই টি সেল অন্টোজেনি, টি সেল এই ট্রেনিং প্রাপ্ত কে বলছে, বি সেল কে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, ওগুলো বলছি। ওই যে এগুলোই যে ক্লোনাল ডিলেশন ইজ আ প্রসেস to eliminate self-directing T lymphocyte in the thymus and self-directing B lymphocyte in the bone marrow. এটা ক্লোনাল ডিলেশন। Loss of these clones of the T and B lymphocyte due to maceration by positive and negative selection in thymus. তাহলে এখানে কি হলো, তারপরে এখানে দেখো এখানে কিছুই না। তাহলে একটা হলো যে মনে করো আমাদের এই যে ওই ডবল পজিটিভ টি সেল গুলো যখনই থাইমাসে আসলো বা বন ম্যারোতে আসলো, তখন কি হচ্ছে সেখানে এমএসসি যাচ্ছে ওখানে এমএসসি 1 এবং 2, এবং তিনটা জিনিস হচ্ছে, কিছু হলো কি স্ট্রংলি বাইন্ড করতেছে, কিছু মডারেটলি বাইন্ড করতেছে বা মডারেট অ্যাফিনিটি, আবার কিছু তোমার বাইন্ড করতেছে না বা উইকলি বাইন্ড করতেছে। তাহলে যেটা হলো স্ট্রংলি বাইন্ড করতেছে অতিভক্তি স্তরণ লক্ষণ, ওটা তোমার মারা যাচ্ছে বাই নেগেটিভ সিলেকশন। তারপরে যেটা একবার বাইন্ড করতেছে না বা আসতেছে না কাছে, হ্যাঁ, সেগুলো তোমার মারা যাচ্ছে বাই নেগেটিভ সিলেকশন, তাই তো। আর বাঁচতেছে কোনটা, যেটা মডারেট হ্যাভাইটি মাঝামাঝি অবস্থানে যারা থাকবে তারাই বাঁচতেছে, সেটাকে বলবো পজিটিভ সিলেকশন। তাহলে পজিটিভ সিলেকশনের মাধ্যমে বাঁচতেছে। তাহলে এই নেগেটিভ সিলেকশন যদি না হয়তো, তাহলে এই সেলগুলো যদি বেঁচে থাকতো, তাহলে ওগুলো কিন্তু আমাদের এই যে তোমার ডিজিজ করতো। তখন সেলফ অ্যান্টিজেন কোনটা, নন সেলফ অ্যান্টিজেন কোনটা, এটা চিনতে পারতো না। তাহলে তখন আমাদের নিজের যে টিস্যু, এগুলোকেই তার ডিস্ট্রিক্ট করতো। ঠিক আছে, এটা হলো নেগেটিভ সিলেকশনে তোমার হলো ভালো ভূমিকা। তাহলে এখানে নেগেটিভ সিলেকশনের মাধ্যমে লেস দেন 1% সেল মানে বাঁচতেছে, তাই তো। এটা হলো ক্লোনাল ডিলেশন সংক্ষেপ, এটাই, আর বেশি কিছু বলতে যাচ্ছে না, এগুলো তোমার বাদ দাও। তাহলে এ পর্যন্ত হলো ক্লোনাল ডিলেশন। তোমার একটু দেখে নেওয়া যাদের তোমার বুঝবা। এটা ফিগারটা, আরেকটা ফিগার আছে, ওইটাও দেখে নিতে পারো, এটাও দেখে নিতে পারো, সেটা তো অলরেডি বলেছি আমি। এখন আরেকটা বলেছিলাম যে এগুলো আর বলতেছে না। আচ্ছা, আরেকটা পরের টার্ম আসলে ক্লোনাল এনার্জি, তাই না? ক্লোনাল এনার্জি, সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম ওই যে তোমার হেল্পার টি সেল তোমার এবং টি সেল, সাইটোটক্সিক টি সেল কিভাবে অ্যাক্টিভেশন হয় সেটা তো অলরেডি জানছো। তাহলে ওইখানে কিন্তু তোমাদের লাগবে যে হেল্পার টি সেল প্রথম অ্যাক্টিভেশন কি হবে। প্রথম একটা সেল আসলো ভিতরে, মানে ফরেন অ্যান্টিজেন আসলো, ব্যাকটেরিয়া ভাইরাস বডিতে প্রবেশ করলো, তখন কি হবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে ইনভলভ করলো, তাকে ভেঙে দিলো, তারপরে তারা কি কার সঙ্গে বাইন্ড করলো, MSC2 এর সঙ্গে বাইন্ড করলো, তাই তো। বাইন্ড করে কোথায় আসলো, সারফেসে আসলো, তাই তো। তাহলে ওখানে হলো ক্লাস 2 MSC প্লাস অ্যান্টিজেন কমপ্লেক্স তৈরি হয়, সেল সার্ভিস চলে আসলো। ওরা তখন রিকগনাইজ কে করবে, তাহলে হেল্পার টি সেলের যে টি সেল রিসেপ্টর, এটাকে তারা রিকগনাইজ করলো। তাহলে এখানে ফিগারটা দেখো, তাহলে এটা একটা তোমার রিয়াকশন। আরেকটা কি হয় তোমার, ওই তোমার যখন এই দুটা বাইন্ড করলো, এই যে MSC2 প্লাস অ্যান্টিজেনের সঙ্গে টি সেল রিসেপ্টর সঙ্গে বাইন্ড করলো, তখনই তোমার সঙ্গে সঙ্গে হেল্পার টি সেলে তোমার একটা থাকে কি, CD4 প্রোটিন। হেল্পার টি সেলে CD4 প্রোটিন থাকে না, আর সাইটোটক্সিক টি সেলে কি থাকে, CD8 প্রোটিন, তাই তো। এখন হেল্পার টি সেলে থাকে CD4 প্রোটিন, তখন এই CD4 প্রোটিনটা গিয়ে তোমার এই MSC ক্লাস 2 এর সঙ্গে বাইন্ড করবে। হ্যাঁ, যদি এখানে বাইন্ড না করে, তাহলে ওই আগে যে তোমার ইন্টারাকশন না, এটা ইন্টারাকশন করে ভ্যালুই থাকবে না, তখন হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হবে না। এটাকেই বলা হচ্ছে ক্লোনাল এনার্জি, আনরেসপন্সিভ থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেশনই হবে না। ঠিক আছে। আর আরেকটা সেকেন্ড কোশ্চেন কি ছিল, B7 প্রোটিন প্রেজেন্ট অন হেল্পার টি সেল এবং CD28 প্রেজেন্ট অন দা কি অ্যান্টিজেন প্রেজেন্ট সেল, তাই তো। সরি, B7 প্রোটিন প্রেজেন্ট অন অ্যান্টিজেন প্রেজেন্ট সেল, আর হলো CD28 প্রোটিন প্রেজেন্ট অন হেল্পার টি সেল। হ্যাঁ, কি কঠিন হলো?
তাহলে সোজা কথাই হলো যে তোমার এই যে ইন্টারেকশন, তোমার তো ইন্টারেকশন পরীক্ষা আসে, ভালো করে পড়ে নেবা। একটা হলো তোমার হলো যখন তোমার ফরেন অ্যান্টিজেন প্রবেশ করলো, অ্যান্টিজেন পেনিট্রেশন ইনগাল্ফ করলো, তারপরে ভেঙে দিল, তারপরে এমএসসির সঙ্গে বাইন্ড করে সেল চাবে চলে আসলো, সেটা আবার রেকগনাইজ করবে হেল্পার টি সেল থ্রু টি সেল রিসেপ্টর। তাহলে এই ইন্টারেকশনটা মাধ্যমে তোমার হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে। সঙ্গে সঙ্গে আবার কি হেল্পার টি সেল থেকে, হেল্পার টি সেল থাকে তোমার CD414, এটা আবার কি যায় এই এমএসসি এর সঙ্গে বাইন্ড করবে। যদি বাইন্ড না করে তাহলে সেই অ্যাক্টিভেশন হবেই না। এটাকে বলা হচ্ছে তোমার ক্লোনাল এনার্জি। ঠিক আছে, তাহলে বিসেল এনার্জি এত কিছু লাগবে না, তোমার খালি শুধু এটুকু জানা রাখো বিসেল এনার্জি মানে কি। আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, আর অ্যাক্টিভেশন তো অলরেডি বলেছি, এটা তোমার জানাই, এগুলো বলতেছি না। আর ক্লোনাল ইগনোরেন্স এটা কি হবে, এই যে মনে করো নেগেটিভ সিলেকশনের মাধ্যমে কি লেস দেন 1% সেল বাঁচছে, তাই তো? এরা করবে কি তোমার পেরিফেরাল অর্গানে চলে আসলাম। পেরিফেরাল অর্গানে আসে করবে কি বিভিন্ন টিস্যুর মধ্যে মধ্যে তখন তা ঢুকে যাবে, বিভিন্ন টিস্যুর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, ঢুকলে তখন সমস্যা কি, তখন ওই আমাদের ইমিউন সেলগুলো তাদেরকে আর চিহ্নিত করতে পারবে না, তখন ওই ওই সেলগুলো এমনিতেই নিজেরাই মারা যাবে। হ্যাঁ, ওই জন্য ওটাকে বলা হচ্ছে ক্লোনাল ইগনোরেন্স। হ্যাঁ, neither activated nor energized. তাহলে কি T cells reactive to self antigen not represented in the thymus will mature and may migrate to the periphery, but they may never encounter the appropriate antigen because it is sequestered in accessible tissues. Such cells may die out for lack of stimulus. তাহলে তোমার মোট কথা হলো যে টলারেন্স তোমার জানছো যে সেন্ট্রাল টলারেন্স এবং পেরিফেরাল টলারেন্স, তাই তো? সেন্ট্রাল টলারেন্সে কি হচ্ছে, মোর দেন 99% সেল মারা, টি সেল বি সেল মারা যাচ্ছে, আর লেস দেন 1% বাঁচতেছে। এই লেস দেন 1% এর মধ্যে আবার কিছু সেলফ ট্র্যাকিং সেল থাকে। এরা আবার করবে কি, তোমার পেরিফেরাল অর্গানে যখন আসলো তখন পেরিফেরাল অর্গানে কিছু টিস্যুতে তারা ওখানে সিকোয়েস্টার থাকবে, মানে লুকায়িত থাকবে। আর যখনই লুকায়িত থাকবে তখন সেখানে কি তোমার তোমার ওই ফরেন টিস্যু ব্যাকটেরিয়া ভাইরাস ওর এগেনস্টে আসবে, কাছেই আসবে না, যার ফলে ওরা স্টিমুলাস পাবেই না, যার ফলে ওরা এমনিতেই মারা যাবে। সেটাকে বলা হচ্ছে ক্লোনাল ইগনোরেন্স। তাহলে এটা হলো পেরিফেরাল টলারেন্স বাই অকার্ড বাই ক্লোনাল ইগনোরেন্স। তারপরে তোমার হলো সাপ্রেসর টি সেল, অলরেডি আমি বলেছিলাম। এই ফিগারটা দেখে নিলে তোমার এট এ গ্ল্যান্স তোমার কিন্তু বুঝে নেবা, তাহলে এটা আমি বলতে চাচ্ছি না। আর তোমার এই যে সাপ্রেসর টি সেল এটা কি ফাংশন ছিল তোমার অলরেডি বললাম, অলরেডি যখন ফাংশন তখনও বলছিলাম। বা রেগুলেটরি টি সেল এটা কি হলো, যে যখনই একটা ইনফেকশন হলো বডিতে তখন সে ওই কি বলে হেল্পার টি সেলকে তখন সে সিগন্যাল দেবে তুমি এখন আসো, তুমি এখন শত্রুর বিরুদ্ধে কাজ করো। তখন হেল্পার টি সেল করবে কি বি সেলকে অ্যাক্টিভেশন করবে, বি সেল তখন কি করবে প্লাজমা সেল তৈরি হবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি তখন সেই ফরেন সেলের বিরুদ্ধে কাজ করবে। তারপর যখন ইনফেকশন ভালো হয়ে গেল, তারপরে এই রেগুলেটরি টি সেল বা তোমার যে এটা তখন কি করবে, তখন আবার ওই হেল্পার টি সেলকে তখন বলবে যে ইনফেকশন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তুমি এখন তোমার কাজ থামাও। ঠিক আছে, যা বলে এইভাবে কিন্তু মেনটেন হচ্ছে। কিন্তু কোনো কারণে টি সেল, এই রেগুলেটরি টি সেল বা সাপ্রেসর টি সেল এদের কোনো ফাংশন কোনো কারণে না হয়, যদি কোনো কারণে ইনহিবিট হয় বা উইক হয়ে যায়, তখন তারা কিন্তু আরো সেই সিগন্যাল হেল্পার টি সেল দিতে পারবে না। তখন কি হবে, তখন তোমার এই যে হেল্পার টি সেল কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকবে, সে অ্যান্টিবডি তৈরি হতেই করতেই থাকবে। তখন সেই অ্যান্টিবডি বা হেল্পার টি সেল গুলো আমাদের নিজের শরীরে নিজের টিস্যু ওর বিরুদ্ধে কাজ করতে থাকবে তখন। ঠিক আছে, ব্যাকটেরিয়া খেয়ে না, মানে ব্যাকটেরিয়া তো নাই, তখন করবে কি, তখন তারা আমাদের আমাদের নিজের টিস্যুর বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে, এটা হলো তোমার হলো রেগুলেটরি টি সেল, এই এই জন্য নাম হলো তোমার রেগুলেটরি টি সেল। তাহলে এইটা দেখে নিবা। তাহলে এখন আমরা আবার তাহলে তোমার এই কজগুলো জানি। পেরিফেরাল টলারেন্স তো অলরেডি আমি বলছি একই জিনিসই।
তাহলে টলারেন্সের মেকানিজম কি হলো? তাহলে একটা হলো অ্যাপোপ্টোটিক সেল ডেথ বা ক্লোনাল রিলেশন, দুই নাম হলো ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন উইদাউট সেল ডেথ, যেটাকে বলা হচ্ছে ক্লোনাল এনার্জি। তারপর তিন নম্বর ক্লোনাল নেগলেক্ট, বলা হচ্ছে কি ক্লোনাল ইগনোরেন্স। 4 নম্বর কি হলো অ্যাক্টিভ সাপ্রেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভেশন অ্যান্ড ইফেক্টিভ ফাংশন বাই রেগুলেটরি টি সেলস। এই চারটা কি এখন বুঝছো তো? খেয়াল থাকবো তো? হ্যালো, জি স্যার। এই হলো তাহলে তোমাদের প্রথমে যে টলারেন্সের ডেফিনিশনটা, পয়জনের টলারেন্স কোথায় হচ্ছে, কোন সেলটা করতেছে, তারপরে তোমার হলো মেকানিজমটা কি, তারপর সেল অ্যান্টিজেন কোনটা, নন সেল অ্যান্টিজেন কোনটা, এই কয়েকটা পড়লেই তোমাদের হবে। এখন এগুলো আমরা অত ডিটেলস আমরা ধরি না, এটুকু পড়লেই হয়ে গেল, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কিছুই বললাম। এখন আমরা এসে আসবো অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি হলো এই টলারেন্সের তার বিপরীতে। টলারেন্সের বিপরীত এটাই হলো তোমার অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি ডিফাইন কিভাবে করবো? Response of the cells of the immune system to self antigen is called autoimmunity. যখন তাহলে ওই টি সেল অন্টোজেনি এবং বি সেল অন্টোজেনি বা বি সেল টি সেল যখন ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, তখন তারা কি হলো নিজের সেলকে চিহ্নিত করলো এবং নিজের সেলকে মারবে না, রেসপন্স করবে না। কিন্তু যখন রেসপন্স করবে কোনো কারণে, সেটাকে বলা হচ্ছে তোমার অটো ইমিউনিটি। হ্যাঁ, অটোমেটিক নিজের বিরুদ্ধেই ইমিউনিটি তৈরি হবে, ইমিউন রেসপন্স হবে। রেসপন্স অফ দ্য সেলস মানে সেলস মানে কি ইমিউন সেলগুলো, রেসপন্স অফ দ্য সেলস অফ দ্য ইমিউন সিস্টেম টু সেলফ অ্যান্টিজেন ইজ কল্ড অটোইমিউনিটি। আমার মনে এইটা বললে তোমাদের ওটা বলতে পারে অর্থাৎ ফেলোর অফ দ্য ইমিউন সিস্টেম টু রিকগনাইজ সেলফ অ্যান্টিজেন অ্যাজ নন অ্যান্টিজেন ইজ কল্ড অটোইমিউনিটি। তোমাদের দুটোর মধ্যে যেটাই ভালো লাগবে সেটাই তোমরা করবা। হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেশন তাহলে এটা পড়বা। অটোইমিউনিটির মেকানিজম এটা এখন জানো আমরা। প্রথমে বলতে হবে এক্সাক্ট মেকানিজম ইজ নট, এবং তো আসল কারণটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। তবে প্রবাবল কজ অফ অটোইমিউন ডিজিজ হয়তো পারে কি অনেকগুলো আছে, যেমন রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, দুই নম্বর ডিমিনিশড সাপ্রেসর টি সেল ফাংশন, inappropriate expression of class 2 MSC molecule, 4 number হলো polyclonal activation of B cell, 5 number genetic factors, 6 number molecular mimicry। এই কয়েকটা হলো 6টা হলো কারণ। এখন প্রতিটা কারণ আমরা এখন জানবো। প্রথমে এসো রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন। রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, আমাদের বডি কিছু কিছু সেল আছে তারা কিন্তু বডির ইমিউন মেকানিজমের ইমিউন সেলের কন্ট্যাক্টে আসে না, তাদেরকে বলা হয় সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন। যেমন তোমার স্পার্ম কখনোই বডির ইমিউন সেলের কিন্তু কন্ট্যাক্টে আসে না, স্পার্ম, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেখানেও কিন্তু ইমিউন সেলের কন্ট্যাক্ট আসে না। লেন্স, এখানে কি তোমার ব্লাড সাপ্লাই আছে? নাই। ইউভিয়াল ট্রাক্ট অফ দ্য আই, এখানে ব্লাড সাপ্লাই আছে? নাই। স্পার্মের কি ব্লাড সাপ্লাই আছে? নাই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেখানেও কিন্তু নাই কিন্তু, ঠিক আছে। এখন যখনই ওখানে তোমার ইমিউন সেল তাহলে ওখানে যাইতে পারবে না। ওই 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 সাইড গুলোকে বলা হয় সিকোয়েস্টার্ড সাইড, মানে লুক্কায়িত থাকবে ওখানে। তার সার্টেন টিস্যু যেমন স্পার্ম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লেন্স এন্ড ইউভিয়াল ট্রাক্ট অফ আই আর সিকোয়েস্টার্ড, লুক্কায়িত থাকে, so that their antigen are not exposed to immune system. These are known as immunologically privileged sites. এই সাইটগুলোকে বলা হয় immunologically privileged sites.
হ্যাঁ, তাহলে কিছু অর্গান আছে, কিছু টিস্যু আছে, স্পাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লেন্স, ইভাল ট্রাক্ট অফ দ্য আই, এগুলো কি আমাদের বডিতে কিছু জায়গায় লুকায়িত থাকে, যা বলে আমাদের ইমিউন সেল তাদের বিরুদ্ধে কোনো কাজ করে না, এবং সেই সাইটগুলোকে বলা হয় ইমিউনোলজিক্যালি প্রিভিলেজ সাইটস। হ্যাঁ, এখন কোনো কারণে এই সেলগুলো যদি আমাদের বডির কন্ট্যাক্টে আসে, তখন কি হবে? তখনই অটোইমিউন ডিজিজ হবে। কিভাবে হবে দেখো। স্যার সিএনএস এ তো ব্লাড সাপ্লাই আসে স্যার। সিএনএস সব সেলগুলো আসে না। সিএনএস একটা হলো ওভারঅল, বলিও না, ওভারঅল নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে ব্লাড সাপ্লাই নাই, সেখানে ওভারঅল নয়। আচ্ছা, যেমন তোমার স্পার্মে তোমার কি স্পার্মের বিপরীতে যদি অ্যান্টিবডি তৈরি হয়, স্পার্ম মনে করো কোনো কারণে যদি তোমার টেস্টিস, স্ক্রোটাম যদি ইনজুরি হয়, তাহলে কি তখন সেখানে কিন্তু ব্লাড সাপ্লাই যাবে, এবং তখন তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে, অটো অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, এবং অটো অ্যান্টিবডি তৈরি হলেই এসব অটো অ্যান্টিবডি তৈরি হলেই তখন তারা করবে কি, ওই সেই স্পার্মকে তারা মেরে ফেলবে। আর এটা আমি পরে দেখতেছি, এখন দেখবো না। ঠিক আছে, এখন দিব না পরে দেবে? এখন থাকবো, এখন দিব না, থাক না। আচ্ছা, এখন ধরো স্পার্মটা যদি মনে করো ইনজুরির কারণে আমাদের ইমিউনোলজি সেলের এগেইনস্ট কন্ট্যাক্ট আসে, তাহলে কি ওই ইমিউন সেলগুলো সেই স্পার্মগুলোকে মেরে ফেলবে। তখন কি হবে? তখন স্পার্মাটোজেনেসিস হবে না, তখন স্পার্ম তৈরি হবে না, তখন সেটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। ইনক্যাফালাইটিস এটাও একটা হয়, এন্ডোপথালমাইটিস, হ্যাঁ, যেটা ওই ইউভাল ট্রাক্ট, তারপরে লেন্সের কথা বলা আছে, এগুলো হলো অটোইমিউন ডিজিজ। ঠিক আছে, তাহলে ওখানে কি হলো, আবারও বলি তাহলে, সার্টেন টিস্যু that is sperm, central nervous system, lens and uval tracts are sequestered so that the antigen are not exposed to immune system. These are known as immunological sites. আচ্ছা, এখন এগুলো কি হলো, when such antigen enter circulation accidentally, that is after damage, they elicit both humoral and cellular response, এবং তখনই তোমার ডিজিজ হবে। কি কি? Spermatogenesis, encephalitis or endophthalmitis are produced. ঠিক আছে, তাহলে এই হলো তোমার হলো একটা কাজ। তারপরে এখানে দেখো, তারপরে এসে দেখো ডিমিনিশ সাপ্রেসর টি সেল ফাংশন। ওই অলরেডি আমি বললাম যে সাপ্রেসর টি সেল বা রেগুলেটরি টি সেল, ওই যে অলরেডি যেটা বললাম সেটাই দেখো। The function of the suppressor T cell is to suppress the action of helper T cell. But when the number and function of suppressor T cell is diminished, the exaggerated function of activated helper T cells is continued, and such exaggerated function may lead to autoimmune disease. এখন বুঝলো তো, হেল্পার টি সেল ফাংশন আর তাহলে আমি বলতেছি না, কিন্তু যে ফাংশন অফ, তাহলে সাপ্রেসর টি সেলটা রেগুলেট করতেছে হেল্পার টি সেলকে, কিন্তু যদি কোনো কারণে সাপ্রেসর টি সেলের নাম্বার বা ফাংশন যদি সাপ্রেস হয়ে যায়, নিজেই যদি তার দুই হয়ে যায়, তাহলে সে আর হেল্পার টি সেলকে সে আর কন্ট্রোল করতে পারবে না, যার ফলে তখন অটোইমিউন ডিজিজ হবে। তারপর হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ ক্লাস 2 এমএসসি মলিকুল। তোমরা জানো এমএসসি 2 মলিকুল থাকে কোথায়? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাই তো? কিন্তু অনেক কিছু কিছু কারণে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, যে এমএসসি 2 মলিকুল গুলো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছাড়াও অন্য অর্গানো, অন্য টিস্যুতে থাকতে পারে, থাকে, তখনই তোমার অটোইমিউন ডিজিজ হবে। যেমন তোমার এই যে প্যানক্রিয়াজের বিটা সেল, এখানে অনেক সময় তোমার যদি কোনো কারণে থাকে ক্লাস 2 মলিকুল, হ্যাঁ, তখন তোমার টাইপ 1 তোমার ডায়াবেটিস মেলাইটাস হবে, মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস হবে। কি কারণ হচ্ছে বলতেছি এটা। তারপর তোমার হলো থাইরয়েড সেল, এসিনাস সেল, এটাও তোমার একইভাবেই হবে, বলতে আগে পড়ে নেই আগে। And inappropriate expression of class 2 MSC molecule. Key class 2 MSC molecules are normally
expressed only on antigen parental cells. If class 2 molecules are inappropriately expressed on the cell, like pancreatic beta cells, thyroid retina cells, may serve to sensitize helper T cell to peptide derived from the beta cells or thyroid retina cells. In that case, produce autoimmunity and leads to autoimmune disease. যেমন তোমার হলো এক্সাম্পল এখন আসো the pancreatic beta cells of individual with মানে insulin dependent diabetes mellitus express high levels of both class 1 and class 2 MSC molecules, whereas healthy beta cells express lower level of class 1 but do not express class 2 MSC molecule. ঠিক আছে, যেমন তাহলে কি হলো প্যানক্রিয়াটিক বিটা সেলে ওটা যেহেতু নিউক্লিয়েটেড সেল, তাহলে নিউক্লিয়েটেড সেলে কি থাকবে ক্লাস 1 MSC1 স্যার, কিন্তু ক্লাস 2 থাকবে না। ক্লাস 2 থাকে শুধু তোমার হলো অ্যান্টিজেন প্যারামিটার সেলে। কোনো কারণে যদি তোমার এই এমএসসি 2 থাকে তখন কি হবে, তখন ওই ক্ষেত্রে তোমার হবে অটোইমিউন ডিজিজ হবে। তখন প্যানক্রিয়াটিক বিটা সেলকে ডিস্ট্রয় করে দেবে, যার ফলে হবে কি বিটা সেল ডিস্ট্রয় হয়, তাহলে কি ইনসুলিন তৈরি হবে না, তাহলে কি হবে তখনই ডায়াবেটিস যেটা হয় সেটাকে বলবো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তারপর থাইরয়েড রেটিনা, সিমিলারলি thyroid retina cells from those with Graves' disease অনেক মেকানিজম আছে, আমরা হাইপারসেনসিটিভিজম পড়ব টাইপ 5 তখনও পাবো তোমার Graves' disease। থাইরয়েড রেটিনা প্যানক্রিয়াটিক বিটা সেলেরটা বুঝি নাই স্যার। প্যানক্রিয়াটিক বিটা সেলে এটা তোমার কোন এমএসসি কোনটা থাকে, নরমাল থাকে MSC1 স্যার, MSC1 থাকে, তাই তো, কারণ হলো MSC1 থাকে কোথায়, অল নিউক্লিয়েট সেল ইনক্লুডিং প্লাটলেট, তাই না, কিন্তু ক্লাস 2 থাকে না। এখন কোনো কারণে যদি MSC2 থাকে যদি, তাহলে তোমার এই প্যানক্রিয়াটিক বিটা সেলের এগেইনস্টে তোমার অটো অ্যান্টিবডি তৈরি হবে, এবং এই অটো অ্যান্টিবডি তৈরি তখন কি করবে, এই বিটা সেলকে ডিস্ট্রয় করবে, ঠিক আছে। আর বিটা সেলের প্যানক্রিয়াটিক বিটা সেলের ফাংশন কি, ইনসুলিন সিক্রেট করা। ইনসুলিন সিক্রেট যদি না হয় তাহলে তোমার কি হবে, তখন তোমার কি সুগার গ্লুকোজ বেড়ে যাবে, ওইটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপর থাইরয়েড রেটিনা সেল, সিমিলারলি একই গ্র্যাভিটি যেটা হয় ওই তোমার ক্লাস 2 এমএসসি মনোকল ওখানে থাকে না, কিন্তু যদি কোনো কারণে এক্সপ্রেস হয় তাহলে রেটিনা সেলকে তোমার ডিস্ট্রয় করবে এবং তোমার ডায়াবেটিস হবে। এই হলো এক্সাম্পল। তারপর হলো পলিক্লোনাল অ্যাক্টিভেশন অফ বি সেলস। আচ্ছা, বি সেল আর নরমালি আর সিলেক্টিভ টু অ্যান অ্যান্টিজেন। ইফ concentration of antigen are excess, then in addition to activation of specific clones of B cells also causes non-specific activation of other clone of B cell called polyclonal activation, and there is chance of autoimmune disease. এখানে একটা টার্ম তোমার দুটো জানবা, মনোক্লোনাল অ্যান্টিবডি এবং পলিক্লোনাল অ্যান্টিবডি জানবা। তোমার বি সেল নরমালি তোমার অ্যান্টিবডি তৈরি হয় বি সেলের একই ক্লোন থেকে তৈরি হয়, ঠিক আছে, নরমালি সেটাকে বলা হয় মনোক্লোনাল অ্যাক্টিভেশন। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তোমার 2 বা 3 ধরনের বা আরো বেশি ক্লোন থেকে তোমার তৈরি হয়, তখন বলবো পলিক্লোনাল অ্যাক্টিভেশন। তো নরমালি যেটা হয় মনোক্লোনাল অ্যাক্টিভেশন হয়। তো পলিক্লোনাল অ্যাক্টিভেশন কখন হয়, যদি তোমার অ্যান্টিজেনের পরিমাণটা বেশি হয়, আবার যদি তোমার কার্বোহাইড্রেট অ্যান্টিজেন বা পলিস্যাকারাইড অ্যান্টিজেন যদি হয়, তখন সেক্ষেত্রে তোমার এই অটোইমিউন ডিজিজটা চান্স বেশি। তখন এই যদি বেশি হয় তাহলে কি হবে, তখন তারা বি সেলকে ডাইরেক্ট অ্যাক্টিভেশন করবে এবং তখন তোমার চান্স অফ অটোইমিউন ডিজিজ। এবং আমরা জানছি নরমালি কি হয়, একটা অ্যান্টিজেন যখন বডিতে প্রবেশ করে প্রথম তোমার অ্যান্টিজেন সেল ম্যাক্রোফেজ ওই লাইন থেকে ম্যাক্রোফেজ তাকে ইনভলভ করবে, করে কি হবে, তারপরে তোমাকে ভেঙে দেবে, তারপরে অ্যামিনো বাইন্ড করে সেল সার্ভিস আসলো, হেল্পার টি সেল রিকগনাইজ করলো, তারপরে তোমার হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলো, তারপর তোমার বি সেল অ্যাক্টিভেশন করবে, তারপর বি সেল তোমার অ্যান্টিবডি তৈরি করবে। অনেক প্রসেস আসবে, কিন্তু কিছু অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন আছে কি
ডাইরেক্টলি বি সেলকে অ্যাক্টিভেশন করে। যেমন তোমার হলো ওই টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন বলছিলাম না, ওগুলো কি কেমিক্যাল নেচার কি ছিল? পলিস্যাকারাইড নেচার, তাই না? এই পলিস্যাকারাইড অ্যান্টিজেন গুলো এগুলো খারাপ কিন্তু, এবং এগুলো তোমার অ্যাক্টিভেশন করে তোমার বি সেলকে। আরেকটা হলো এফটিন বার ভাইরাস, এগুলো তোমার করে ডাইরেক্টলি তোমার অ্যাক্টিভেশন করবে বি সেলকে, তখন তোমার এগুলো হয়। তাহলে if concentration of antigen is excess, then the activation of specific clones of B cells also causes non-specific activation of clone of B cell called polyclone activation, and there is chance of autoimmune disease. Example আমরা জানি, দেখো B cell has got receptors for Epstein Barr virus, তোমরা তো already জানো। These virus can activate many B cells at a time, resulting in the production of non-specific antibody. This non-specific antibody may lead to autoimmune disease. তাহলে এফস্টিন ভাইরাস, বার ভাইরাস, এটা কিন্তু autoimmune disease করে, হ্যাঁ? এবং এগুলো অ্যাক্টিভেট করে বি সেলকে অ্যাক্টিভেশন করে, পাশাপাশি তোমার একই ক্লোনকে বি সেলের একই ক্লোনকে অ্যাক্টিভেশন করো, অনেক ধরনের বি সেলকে অ্যাক্টিভেশন করবে, কি ঠিক আছে? বা বলবো নন স্পেসিফিক, তাহলে কি হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি দাঁড়াবে, তখন তোমার অ্যান্টিবডি অটোমেটিক ডিজিজ হবে। আবার আরেকটা আগে বললাম কি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন মানে পলিস্যাকারাইড, বা বেশ করে তোমার পলিস্যাকারাইড কোনটা, এই গ্রাম বেশ করে লাইফোস পলিস্যাকারাইড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলো কি দে বাইপাস টি সেল এবং অ্যাক্টিভেট ডাইরেক্টলি অন বি সেল এবং কজেস পলিক্লোনাল অ্যাক্টিভেশন অফ বি সেল। তাহলে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন বা পলিস্যাকারাইড অ্যান্টিজেন, আবার কিছু কিছু বলতে পারি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে লাইফোপলিস্যাকারাইড, এগুলো কি করবে, টি সেলকে অ্যাক্টিভেশন না করে ডাইরেক্টলি তোমার বি সেলকে অ্যাক্টিভেশন করবে, এবং তখন অনেক বি সেলকে অ্যাক্টিভেশন করবে, সেটাকে বলো পলিক্লোনাল অ্যাক্টিভেশন। অনেক ক্লোনকে বি সেলের অনেক ক্লোনকে অ্যাক্টিভেশন করবে, তখন তোমার হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হবে, এবং তখন তোমার অটিজম। এই যে পরীক্ষায় একবার আসছিল এই কার্বোহাইড্রেট তোমার এটা এই যে তোমার পলিস্যাকারাইড অ্যান্টিজেন কেবে হলে তোমার কোশ্চেনটা আবার খেয়াল নাই, কোশ্চেনটা তো দেখে নিবা, প্রবলেম বেশ কোশ্চেন আসছিল একবার। তাহলে এই হলো তোমার এটা। এখন হলো জেনেটিক ফ্যাক্টর। তো অলরেডি আমরা যখন এমএসসি পড়েছিলাম তখন কিন্তু আমরা অলরেডি পড়েছি এগুলো, ওই সেই একই জিনিসটাই, যে many autoimmune diseases exhibit a marked familial incidence which suggests genetic predisposition to this disorder. কিছু কিছু autoimmune disease আছে যেগুলো জেনেটিক ফ্যাক্টরের সঙ্গে ইনভলভ, যেগুলো অলরেডি আমরা এবং ইয়েও পড়ছি। there is a strong association of some disease with certain human leukocyte antigen। আচ্ছা এগুলো আর অত বলতেছি না। এক্সাম্পল তাহলে উপরে এটা খালি জানো এটা। আর দেখো এক্সাম্পল কি, ক্লাস 1 এমএসসি রিলেটেড ডিজিজ কি আছে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রিটার সিনড্রোম, এটা। তারপর ক্লাস 2 এর সঙ্গে জড়িত কি রিলেটেড ডিজিজ হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, গ্র্যাভিটিস, এসএলই, এগুলো। তাহলে এগুলো তোমার কিন্তু অটোইমিউন ডিজিজ কি কি আছে, আমরা কিন্তু অটোইমিউন ডিজিজটা কিন্তু আমি আজকে পড়াচ্ছি না, অটোইমিউন ডিজিজ আবার কিন্তু আছে, ওটা কিন্তু আমরা অটোইমিউন ডিজিজ থেকে তোমার যে প্রবলেম বেসড কোশ্চেন আসে এগুলো পরে পড়ানো হবে, এখন আমরা পড়াবো না, ঠিক আছে? তোমরা যেহেতু পরীক্ষা দিবা যার ফলে এখন আর ইয়ে দিচ্ছি না। অটোইমিউন ডিজিজ যখন পড়াবো স্ট্রংলি এগুলো তখন কিছু কিছু আলোচনা করা হবে তখন। তাহলে অলরেডি তোমার এমএসসি তে পড়েছো অটোইমিউন ডিজিজ কি কি আছে, সে যেগুলো সংক্ষেপে দুটো জাস্ট আমি এক্সাম্পল দিলাম। তাহলে কিছু কিছু অটোইমিউন ডিজিজ আছে যেগুলো সঙ্গে জেনেটিক ফ্যাক্টর জড়িত এবং এগুলো ফ্যামিলিয়াল, তাই তো? এবং এক্সাম্পল জানো। তারপর মলিকুলার মিমিক্রি, এটাও যখন আমরা স্ট্রেপ্টোকাস পাইজন যখন পড়বো তখন স্ট্রেপ্টোপাইজনের কিছু স্টেন আছে যারা করবে রিউমেটিক ফিভার করে এবং এজিএন অ্যাকট গ্লোমারুলোনেফ্রাইটিস করে, তখন আমি পড়বো বলবো। এবং অলরেডি প্যাথোজেনেসিস যখন পড়ে আসলাম তখন কিন্তু এই যে মলিকুলার মিমিক্রি পড়াইছিলাম এবং ইমিউনোলজিক্যাল মেকানিজম পড়াইছিলাম। যেমন উদাহরণ দেই, আবারও মনে করে দেই, এটা আবারও পড়বো, যে যখন মনে করো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পিসফুল চিলড্রেন এবং স্কুল চিলড্রেন, এদের কি হয় দেখো অনেক সময় গলা ব্যথা হয়, তাই তো?
এবং গলা ব্যথাটা কার বাড়িতে হাঁসের শব্দ পাচ্ছি, হাঁস প্যাক প্যাক করতেছে কার বাড়িতে, আইডেন্টিফাই করো। আবার এই তোমাদের সাউন্ড করো, কারো আবার বাড়িতে বাড়ি রিক্সা। সাইলেন্ট করো, সাইলেন্ট করো। আচ্ছা, অনেক সময় গলা ব্যথা হয়। অনেক সময় গলা ব্যথা হয়, বাচ্চারা অনেক সময় বাবা মাকে বলেও না, আবার গলা ব্যথা বাবা মাও সে ট্রিটমেন্ট করে না, এবং সেলফ লিমিট এমনিতে ভালো হয়ে যায়। এবং মেনলি করে কি স্টেপটোকোকাস পয়জন, এগুলো বা স্টেন আছে। কারণ এই যে ভালো হয়ে গেল, ইনফেকশন ভালো হয়ে গেল, গলা ব্যথা ভালো হয়ে গেল, কোনো ট্রিটমেন্ট করলো না, এবং তোমার অর্গানিজমও তোমার বডি থেকে চলে গেল। কিন্তু এই অর্গানিজমটা কি করবে, বেশ কিছু স্টেপটোকোকাসের ওখানে সেলুলার থাকে তোমার এম প্রোটিন। এই এম প্রোটিনের এগেইনস্টে তোমার তৈরি হবে অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি হলো, এইটা এখন কি করবে, এই অ্যান্টিবডি করবে কি 1 থেকে 3 সপ্তাহ পরে, ঠিক আছে, 1 থেকে বা 2 থেকে 1 থেকেও বলতে পারো, বা 2 থেকে 4 সপ্তাহ এই সময় হয় কি, তখন ওই যে অ্যান্টিবডি তৈরি হলো, তখন সে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে। তো এখানে অ্যান্টিজেন কিন্তু অলরেডি কিন্তু যার এগেইনস্টে তৈরি হলো স্টেপটোকোকাস, সেখানে বডিতে নাই। এখন এই যে আমাদের বডি কিছু স্ট্রাকচার আছে, যেমন তোমার ওই যে হার্ট ভালভ, তারপরে ব্রেনে কিছু করেক্ট প্লেক্সাস অফ ব্রেন, স্কিনে কিছু জয়েন্টের কিছু টিস্যু আছে, এগুলোর সঙ্গে তো এগুলোর সঙ্গে সিমিলারিটি আছে তোমার এম প্রোটিনের। তখন তারা মনে করবে কি এটাই তোমার স্টেপটোকোকাস পাইজনের এম প্রোটিন, তখন তাদের বিপরীতে কাজ করবে। হ্যাঁ, যা ফলে তখন তোমার ডিজিজ কি হবে, রিউমেটিক ফিভার। তাহলে তোমার এই ইয়ে হয় না, চুলকানি কারো হয়, ইনফেক্টেড স্ক্যাবিস যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই যে তখন তখন তোমার হয় এই জিএনটা হয়। তাহলে এই হলো মলিকুলার, এই জন্যই বলা হচ্ছে মলিকুলার মিমিক্রি। মিমিক্রি মানে কি, একই ধরনের, সেম। তাহলে কি ইনফেকশন এজেন্টস, দ্যাট মিনস various bacterial virus possess antigen that elicit an immune response that cross-react with components of human cells. One of the best example of molecular mimicry is the relationship between the M protein of streptozan and myosin of cardiac muscle. Antibodies against M protein cross-react with cardiac myosin and leading to rheumatic fever. ঠিক আছে, বুঝলা তো? এই হলো মলিকুলার মিমিক্রি। আমরা কিন্তু ভাইবাতে এগুলো ইনভাইভ ধরি, কিন্তু পরীক্ষায় তো আসবে এগুলো। তাহলে এই হলো আরো বাবা। এখন তোমার এই যে মাইক্রোবায়াল ডিজিজ কি কি আছে, এগুলো তোমার একটু এক্সাম্পল গুলো দেখে নিবা, ঠিক আছে? যেমন ব্যাকটেরিয়া, যেমন স্টেপটোকোকাস দ্বারা হয় রিউমেটিক ফিভার, ক্যাম্পটোব্যাক্টার যেজনের জন্য জিবিএস গুলেনবার্গ সিনড্রোম হয়, ইকোলাইয়ের জন্য হয় প্রাইমারি biliary cirrhosis, ক্লামিডিয়ার জন্য হয় রিটার সিনড্রোম, শিগারের জন্য হয় রিটার সিনড্রোম, ইয়েশিনা ইন্টারকোলাইটিস জন্য গ্রেভ ডিজিজ। এগুলো দেখে নেবা, তোমরা একটু দেখে নিও। এখন অটোইমিউন ডিজিজ, তাহলে এই হলো কারণগুলো। অলরেডি আমি অটোইমিউনের যে মেকানিজম, এগুলো আমরা অলরেডি পড়লাম, 6টা মেকানিজম, ঠিক আছে? ভালো করে পড়বে, এগুলো পরীক্ষা কিন্তু অটোইমিউন ডিজিজের ডেফিনিশন এবং এটা অবশ্যই পরীক্ষায় ভাইবা বা রিটেন আসবে। সেখানে রিটেন আসে প্রবলেম বেস কোশ্চেন, এগুলো ইন্টারভিউ দেওয়া হয়। আচ্ছা, এখন এই অটোইমিউন ডিজিজ আমরা ক্লাসিফাই করবো, একটা হলো লোকালাইজড বা অর্গান স্পেসিফিক, আরেকটা হলো সিস্টেমিক বা জেনারেলাইজড। লোকালাইজড এক্সাম্পল কি, মাইস্থানিয়া গ্রেভিস, গ্রেভ ডিজিজ, হাশিমোটোস থাইরয়েডাইটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিস, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটিক পারফোরা, পার্নিশিয়াস অ্যানিমিয়া। আর তোমার হলো সিস্টেমিকের মধ্যে কি, এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, জোগ্রেন সিনড্রোম এবং গুইলেনবার্গ সিনড্রোম। ঠিক আছে, এই কথা হলো সিস্টেম বা নন অর্গান স্পেসিফিক। তাহলে এক্সাম্পল হলো অবশ্যই এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। তাহলে এই হলো তোমার হলো অটোইমিউন ডিজিজ। এখন আমরা যাবো হলো হাইপার সেনসিটিভিটি।
হাইপার সেন্সিটিভিটি আমরা ছিলাম টাইপ 4-এ। দেখা যায় হ্যালো স্যার জি স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি প্রথমে আমরা জানবো এক্সাম্পল। টাইপ 4 এর আরেকটা নাম কি ছিল? সেল মেডিটেড বা ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি। তাহলে সবগুলোই ছিল অ্যান্টি আগে বাকি যে কুমস এন্ড জেল ক্লাসিফিকেশনের কোনটা ছিল সবগুলাই ছিল তোমার অ্যান্টিবডি মেডিটেড, তাই তো? শুধু টাইপ 4টা ছিল সেল মেডিটেড। কোন সেল সেটা তোমার অবশ্যই পড়বা, ঠিক আছে? আর বাদ বাকি সবগুলাই ছিল তোমার ইমিডিয়েট টাইপ, তাই তো? আর টাইম অনুযায়ী ইমিডিয়েট টাইপ। আর টাইপ 4টা কি ছিল? ডিলেট টাইপ, ঠিক আছে? এটা এখন এক্সাম্পল কি? টিউবারকুলিন টেস্ট বা মন্টক্স টেস্ট। মন্টক্সের স্পেলিংটা অবশ্যই ভালো করে শিখবা, ভুল হয়। কন্টাক্ট ডার্মাটাইটিস, গুলেনবারি সিনড্রোম এবং টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। এই যে মন্টক টেস্টের এক্সাম্পলটা অবশ্যই বলতে হবে, তারপরে তোমার এখন যাবে। এবং কন্টাক্ট ডার্মাটাইটিস এই দুইটা বলবো, তারপরে আর দুটা তোমার পরে বললেও আমরা না বাইন্ড করি না, কিন্তু তোমার এই দুইটা অবশ্যই বলতে হবে। এই দুটা না বলা পর্যন্ত আমরা খালি পেঁচাবো কিন্তু, ঠিক আছে? এক্সাম্পল গেল মেকানিজম। কার এগেইনস্টে এটা হয়? এটা হলো অলরেডি প্রথম ইয়ে থেকেই আমরা পড়তেছি যে হেলপার 1 সেলের কাজ কি ছিল সেটা আমরা পড়ছিলাম, কিন্তু একটা তোমার কি কত দিলে সেন্সিটিভিটি করতো জানছি আমরা। আচ্ছা, এটা হয় হলো তোমার it develops against intracellular microbes and also by repeated exposure of inorganic substances like chromium, nickel, talc, hair dye and cosmetics in the skin. তাহলে ইন্ট্রাসেলুলার মাইক্রোবস বলতে কি বোঝায়? যেমন হলো তোমার যেগুলো সেলের ভিতরে থাকে, যেমন, তাই তো? যেমন তোমার মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোবিয়াম লেপ্টি, এগুলো হলো ইন্ট্রাসেলুলার অর্গানিজম। তারপর রিকেটশিয়া, ক্লামিডিয়া, এগুলো, তাই তো? আরো অনেক আছে। এগুলো অবশ্যই ইন্ট্রাসেলুলার অর্গানিজম কি কি আছে ভালো করে অবশ্যই জানবা। তারপর আর কারো এগেইনস্টে তৈরি হয় কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স যেমন ক্রোমিয়াম, নিকেল, টেল্ক, হেয়ার ডাই, কসমেটিক্স ইন দ্য স্কিন। যারা চুল পাকে তখন কি হয়? তখন তোমার কি কলপ দেয়, তাই না? সেটা হোক মেয়ে হোক, সবাই কলপ দেয়, তাই না? বা ফ্যাশনের জন্য অনেকে কলপ দেয়, তাই তো? এখন এই কলপ দিতে গিয়ে কি হয়? অনেকে দেখবা তোমাকে কলপ দেওয়া মাত্রই 5-10 মিনিটের মধ্যেই একবারে ফেস তোমার একবার কি চুলকে একবার তোমার এই ফুলে যায়, গোটা বলে হয় না? তোমার এরকম কি কেস পেয়েছো? লাল হয়ে যায় স্যার একবারে, তাই না? এরকম হয়, লাল ফুলে যায় একবারে, এরকম কিন্তু হয়। কিন্তু তারপর কসমেটিক্স, কিছু কসমেটিক্স আছে সেগুলো অনেকে সহ্য হয় না, দেওয়া মাত্র তোমার একবারে তোমার চুল পানো হয়ে যাবে এবং তোমার লাল হয়ে যাবে, ফুলে যাবে। এই ডিউ টু টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। তাহলে এটা এক্সাম্পলটা কার এগেইনস্টে হচ্ছে এটা জানবা। এখন মেকানিজমটা কি? প্রতিটারই কিন্তু দুইটা মেকানিজম, একটা ইনিশিয়াল সেন্সিটিভ ফেজ আর পরেরটা হলো ইফেক্টর ফেজ, তাই তো? এখানেও তোমার আছে হলো ইনিশিয়াল সেন্সিটিভ ফেজ। আমরা অলরেডি জানছি এগুলো। এটা এখানে ফিগারটা দেখো। ইনিশিয়াল সেন্সিটিভ ফেজ প্রথম একটা যখন মনে করো অর্গানিজম বডিতে প্রবেশ করলো, তখন কি হয়? অ্যান্টিজেন সেল তাকে ইনকার্ট করলো এবং তাকে ভেঙে দিল, তাই তো? ব্রোকেন ডাউন ইন 2 স্মল ফ্র্যাগমেন্ট। তারপর সেটা বাইন্ড করলো কি MSC2 এবং MSC1 এর সঙ্গে বাইন্ড করলো। তারপর সেগুলো কি আসলো? এই ক্ষেত্রে কি হবে? MSC1 এর সঙ্গে বাইন্ড করবে এই ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া গুলো।
এগুলো বাইন্ড করে তোমার কি সেল সার্ভিসে চলে আসলো, আসার পরে তখন হেল্পার টি সেল তাকে রিকগনাইজ করলো। তো যেহেতু এখানে এগুলো এমএসসি 1 এর সঙ্গে বাইন্ড করলো, এখানে কি হবে তোমার, এখানে তোমার তৈরি হবে হেল্পার টি সেল ডিভাইডেড হবে কি হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 2, এবং এখানে রোল প্লে কি করবে হেল্পার টি সেল 1। এখন হেল্পার টি সেল 1 তখন তোমার কি করবে, এটা সেন্সিটাইজড হয়ে থাকলো। হ্যাঁ, এটাকে বলা হলো তোমার হলো সেন্সিটাইজড কেস। তাহলে এখানে দেখে নিই একটু, antigen is taken up by antigen-binding cell and expressed on the cell surface of the antigen-binding cell in association with MSC2 molecule, which is recognized by CD4 helper T cell. 1 আসে। আচ্ছা, the helper T cell then becomes sensitized, তার মানে activated. Activated T cells then proliferate and divide into helper T cell 1. এইটুকু হলো তোমার হেল্পার ইনিশিয়াল সেন্সিটাইজড কেস। তার মানে সে সেন্সিটাইজড হয়ে থাকলো। হাই সেন্সিটিভিটি মূল কথা হলো প্রথমে তোমার হলো প্রথমে একটা অর্গানিজম প্রবেশ করলো, অ্যান্টিজেন প্রবেশ করলো, প্রথম থেকে সে সেন্সিটাইজড হয়ে থাকলো, তাই তো? তারপরে তোমার হলো ইফেক্টর ফেজ। এখন পরে তোমার এটাই জাস্ট ফিগারটাই দেখো এখানে দেখাইছে, এটা দেখে নিও। আচ্ছা, এখন এখানে তারপরে ইফেক্টর ফেজে কি হয়, তারপরে এই হেল্পার টি সেল কি হলো সেন্সিটাইজ হয়ে থাকলো, তারপর সেই অ্যান্টিজেন আবারও মনে করো আমাদের বডিতে প্রবেশ করলো, ঠিক আছে? প্রবেশ করলো বা বডিতে আমাদের আছে, তখন কি হবে এই হেল্পার টি সেল 1 তখন সে সিক্রেট করবে কি গামা ইন্টারফেরন, তাই তো? তারপর আরো সিক্রেশন কি করে তোমার ওই সেল মেডিয়েটেড ইমিউনিটি সেখানে পড়ছে কিন্তু Interleukin 2 স্যার। ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে, তারপরে ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে, তারপরে তোমার ওটাই করবে তোমার হলো ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে, করে কি করবে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে, তাই তো? ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করে কি করবে তার কিলিং পাওয়ারটা বাড়িয়ে দেবে, যা বলে ম্যাক্রোফেজ তখন কি করবে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়াম যে মাইক্রোঅর্গানিজম তাকে মেরে ফেলবে, যা এটাই হলো ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি, তাই তো? আবার কিছু ক্ষেত্রে হয় কি যে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো তোমার হবে কি যে এই যে হেল্পার টি সেল 1 সিক্রেট করবে কি 3 ধরনের সেল মেমোরি তোমার পড়ছো যে 3 ধরনের তোমার সাইটোকাইন রিলিজ হবে। একটা হলো মনোসাইট বা ম্যাক্রোফেজ কেমোটেক্টিভ ফ্যাক্টর, তারপরে ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর, এবং আরেকটা হলো ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, ওটার নাম হলো গামা ইন্টারফেরন, তাই না? তো এই মনোসাইট বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এটা কি করবে, সে মনোসাইটকে সে অ্যাক্টিভ করবে, সিগন্যাল দেবে যে তুমি ওখানে ইনফেকশন হয়েছে, তুমি এখন আসো। তখন মনোসাইট টিস্যুতে চলে আসবে, তখন মনোসাইটটা কি হলো ম্যাক্রোফেজ তৈরি হলো মনোসাইট থেকে। ম্যাক্রোফেজ তখন অ্যাক্টিভেশন হয়, তখন সে কাজ করবে, ঠিক আছে? তারপরে কাজ করে কি করবে এই যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়া যেগুলো আছে এগুলোকে কিল করবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলবে। কিন্তু কোনো ক্ষেত্রে মারতে পারে না, ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়া থেকেই যায়। তখন কি হবে, তখন সে অনবরত তখন সে আবার সে যে 3টা যে বললাম যে মনোসাইট বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং কেমোটেক্টিভ ফ্যাক্টর আবারও সে রিলিজ করবে, মনোসাইটকে বা ম্যাক্রোফেজকে টিস্যুতে নিয়ে আসলো। তারপর সেখান থেকে সে যাতে অন্য টিস্যুতে আবার না যেতে পারে ভয়ে, তখন সে সিক্রেট করবে কি মনোসাইট বা ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর, এই করে যেটা তোমার অ্যাকুমুলেট হলো ম্যাক্রোফেজ তাকে আর অন্য জায়গায় যেতে দেবে না। তারপরে আর কি করবে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, নাম হলো গামা ইন্টারফেরন আরেকটা নাম, তখন তাকে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করতেছে। তখন ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করলে তখন সে কি করবে ওই ইন্টারসেলুলার ব্যাকটেরিয়াকে বিদেশে কাজ করে থাকবে। এখন কাজ করে থাকবে ভালো কথা, সে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করতে করতে সে আর পারবে না। কিন্তু যখন পারবে না তখন করবে কি এই যে তোমার হলো হেল্পার টি সেল 1 কন্টিনিউয়াসলি সে সিক্রেট করবে গামা ইন্টারফেরন বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর,
যে তুমি পারতেছো না কেন, আরো প্রেশার দাও, তুমি কাজ করতে থাকো, তুমি ওখানে ইনফ্লুয়েন্স, তুমি ওখানে যাও, কাজ করতে থাকো, তোমার নিস্তার নেই। তখন এই ম্যাক্রোস করবে কি, সিরিয়াসপ্ট হয়ে যাবে। তখন ওটাকে আমরা বলি ম্যাক্রোস, তখন তার শেপ চেঞ্জ হয়ে যায়। যখন পারবে না তখন কি হবে, তখন ওটাকে বলবো এপিথেলয়েড সেল। এপিথেলিয়াম সেলের মতো হয়ে যাবে, তখন তাকে বলবো এপিথেলয়েড সেল। তারপরে কয়েকটা এপিথেলয়েড সেল যখন একসঙ্গে মিলিত হবে তখন তাকে বলবো জায়ান্ট সেল। ঠিক আছে, জায়ান্ট সেল। তারপরে এটাকেই বলবো আমরা টিউবারকল। টিউবারকল বলে, তবে এটাকে বলবো টিউবারকল। এবং এর চৌদিকে আবার ফাইব্রোব্লাস্ট, কোলাজেন টিস্যু থেকে ফাইব্রোব্লাস্ট আসবে, এসে তাকে খেয়ে ফেলবে। ঠিক আছে, এবং এর ভিতরে যে ব্লাড ভেসেল আছে সেখানে রাপচার করবে, তখন হবে কোয়াগুলেশন নেক্রোসিস। এই হলো তোমার এপিটাফেস। তাহলে এটা একটু দেখে নাও। তাহলে সাবসিকুয়েন্ট ফেজ কি হলো, ইন সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দ্য অ্যান্টিজেন ইন্ডিউসেস দ্য ইফেক্টিভ ফেজ অফ ডিলেট টাইপ হাইপারসেন্সিটিভেশন। ম্যাক্রোফেজ এন্ড হেল্পার T cell, কোনটা হেল্পার T cell 1 cells are the principal effector cells of the delayed type hypersensitivation. সেলটা কোনটা ভালোভাবে জানবে এটা। তারপরে কি সাইটোকাইনস elaborated by helper T cell 1 induce blood monocytes to adhere to vascular endothelial cells and migrate from blood into the surrounding tissue. তার মানে এখানে সেকেন্ড ভেহিকল হলো মনোসাইট বা ম্যাক্রোফেজ কি কেমোটেকটিক ফ্যাক্টর। চেঞ্জ করলো করে মনোসাইটকে তোমার ব্লাড থেকে তোমার টিস্যুতে নিয়ে আসলো, তখন সেখানে হলো ম্যাক্রোফেজ তৈরি হলো। এইটুকু হলো ডিউরিং দিস প্রসেস মনোসাইট ডিভাইড ইনটু অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। ওই আমি বাদ বাকি এগুলো সংক্ষেপে নিয়ে আসা হয়েছে, ওই যে বাদ বাকি আমি অনেক কিছু বললাম, তো অনেক কিছু এগুলো তোমার লিখতে পারবে না, সময়ের একটা ব্যাপার আছে, তো পরীক্ষায় তো অত সময় দিবে না। তারপরে মনোসাইট ডিভাইড ইনটু অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, আচ্ছা করলো। তারপরে কি হলো, phagocytic activity and lytic enzyme from macrophage in the area infection leads to a non-specific destruction of cells and thus of the intercellular pathogen. Generally, the pathogen is cleared rapidly with the little tissue damage. তাহলে এখানে কি হলো যে হেল্পার T cell প্রথম সিগন্যাল করলো তোমার হলো মনোসাইট কেমোটেকটিক ফ্যাক্টর, তারপরে মনোসাইটকে তোমার টিস্যুতে নিয়ে আসলো, তখন হলো ম্যাক্রোফেজ। তারপরে হেল্পার T cell কি করবে, ইন্টারলিউকিন 2 তখন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে, করে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করলো, করে এবং গামা ইন্টারফেরন অ্যাক্টিভেশন সিগন্যাল করলো, করে ম্যাক্রোফেজকে কি তার ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি বাড়ায় দিল, তখন ম্যাক্রোফেজ তাকে কি করে ইনগাল্ফ করবে এবং তার লাইটিং এনজাইম দ্বারা মেরে ফেলবে, তাই তো। এবং ওই ইন্টারসেলুলার অর্গানকে মারবেই, পাশাপাশি ওই সেলকেও মারবে, টিস্যুকেও মারবে। এবং এর ফলে কি হয়, জেনারেলি দ্য প্যাথোজেন ইজ ক্লিয়ারড র্যাপিডলি উইথ লিটল টিস্যু ড্যামেজ। আচ্ছা, phagocytic activity and lytic enzymes from macrophages in the area of infection leads to non-specific destruction of cells and thus of the intercellular pathogen. Generally, the pathogen is cleared rapidly with the little tissue damage. তো ওটা কি রোস্টার তো, আচ্ছা ওটা ভিতরে রাখে দেন ওটা, আর সবাইকে এটা ওই দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা এটুকু প্রথম হলো। তারপরে এখন দেখো, however in some cases the antigen is not easily cleared. কিছু এই যে তোমার ওরা ইন্টারসেলুলার মারলো, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অর্গানিজম ক্লিয়ার আউট হলো না, সব কিছুকে মারতে পারলো না। সেক্ষেত্রে কি হবে দেখো, এখন due to persistent antigen the activated helper T cell continue to release macrophage activating factor, তার মানে কি গামা ইন্টারফেরন। তখন কি due to continuous presence of macrophage activating factor many of the macrophages are transformed into epithelial cells. These cells fused from giant cells and thus form granulometastration, এবং এইটাকে বলা হচ্ছে টিউবারকল। ঠিক আছে, granulometastration. There is also occurs proliferation of fibroblasts and release of collagen leading to fibrosis. In many occasions, there is also occurs graduation necrosis due to damaged blood vessels. এই হলো সেকেন্ডারি তোমার হলো টাইপ 4 হাইপারসেনসিটিভিটি।
তাহলে প্রথম কি হলো যে একটা অর্গানিজম প্রবেশ করলো, বিশেষ করে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, তখন কি হলো কি অ্যান্টিজেন বাইন্ডিং সেল ইনক্যাপ করলো, ভেঙে দিল, তারপরে সে এমএসসি 1 বা এবং 2 এর সাথে বাইন্ড করে সেল সার্ভিসে আসলো, সেটাকে রিকগনাইজ করলো হেল্পার টি সেল। হেল্পার টি সেল থেকে সে ডিভাইডেড হয় হেল্পার টি সেল 1 এবং 2, এবং এখানে আসবে কি 1টা তখন করলো কি ইন্টারলিউকিন 2 সিক্রেট করলো এবং গামা ইন্টারফেরন সিক্রেট করলো। এগুলো আবার কি করবে তোমার ম্যাক্রোফেজের কি অ্যাক্টিভেশন করলো, তার কিলিং পাওয়ারটা বাড়ায় দেবে, যা ফলে প্রথমে তোমার হলো প্রথম কি হলো যে এই যে হেলপার টি সেল 1 হলো, এইটুকু বললো সেন্সিটাইজেশন টেস্ট। তারপরে সেকেন্ড টাইম যখন আবার ওই সেই অ্যান্টিজেন প্রবেশ করলো, তখন তোমার এই যে হেলপার টি সেল 1 কি করলো, তখন তোমার হলো ইন্টারলিউকিন 1, তারপরে গামা ইন্টারফেরন বা গামা ইন্টারফেরন সিলেক্ট করলো, করে কি করলো ম্যাক্রোফেজের ক্লিয়ার অ্যাক্টিভিটি বাড়ায় দিবে, ম্যাক্রোফেজ তখন ইন্টারসেল ব্যাকটেরিয়াকে মেরে ফেললো। কিন্তু কিছু ক্ষেত্রে মারতে পারে না, তখন কি হবে এই ম্যাক্রোফেজ তখন আবার তখন তোমার যে হেল্পার টি সেল 1টা সিলেক্ট করে কি করবে, 3টা জিনিস সিলেক্ট করবে, একটা মনোসাইট ক্যামেটিক ফ্যাক্টর, মনোসাইট মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর এবং গামা ইন্টারফেরন বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। তাহলে মনোসাইট যখন ব্লাড থেকে টিস্যুতে আসলো, তখন ম্যাক্রোফেজ হলো, তারপরে সে করলো কি ম্যাক্রোফেজ তখন কি হবে, তখন গামা ইন্টারফেরন অ্যাক্টিভেশন হয়, সে কাজ করতে থাকবে, তাই তো। কিন্তু যখন মেজরিটি ক্ষেত্রে তোমার অর্গানিজম কি ক্লিয়ার আউট হয়ে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে অর্গানিজম মারতে পারে না, তখন সেই অর্গানিজমের বিরুদ্ধে তখন কাজ করার জন্য তখন সেই হেলপার টি সেল 1 কন্টিনিউয়াসলি সিলেক্ট করতে হবে কি গামা ইন্টারফেরন বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। তখন আস্তে আলটিমেটলি কি হবে, ম্যাক্রোফেজটা ট্রান্সফর্ম হয়ে সেল তৈরি হবে এপিথেলিয়েট সেল। এপিথেলিয়াল সেল যখন কয়েকটা ফিউজ হয়ে যাবে, তখন সেটাকে বলবো কি জায়ান্ট সেল। Giant cell. জায়ান্ট সেল। তারপরে টিউবারকল সেল। এটাকে বলবো গ্র্যানুলোমার বা টিউবারকল বলবো। তারপরে আলটিমেটলি তার চতুর্দিকে তখন তৈরি হবে তোমার কোলাজেন টিস্যু থেকে হবে ফাইব্রাস টিস্যু তৈরি হবে, তারপর ফাইব্রাসিস হয়ে যাবে, ওটাকে কভারিং তৈরি করলো। আবার ভিতরে কি থাকে ব্লাড ভেসেল আবার ইরোশন হবে, হইলে তোমার হলো কোয়াগুলেশন নেক্রোসিস হবে। এই হলো তোমার টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। এটা হেল্পার টি সেল, তারপর সাইটোটক্স টি সেল, এটাও কিছু রোল প্লে করে, এটাও একটু দেখে নিও, এটা আমি বলতেছি না। তো ওইটাই ওই আগে যেটা ব্যাখ্যা যাবে না, ওটাও in some cases CD8+ T cell destroy cells where antigen is present with MSA1+1 molecule. T cell diagnosis in case of type 4 hypersensitivity is more marked by cytotoxic T cell rather than helper T cell. এটা পড়ে নিও, আর এই ফিগারটাও দেখে নিও, তাহলে তোমরা ভালো করে বুঝবা। এই যে একটা টিউবারকুলার একটা তোমার বা গ্রানুলোলেশনের একটা তোমার এটা ফিগার, বুঝছো, এগুলো আঁকতে হবে। এগুলো আমরা যখন আবারও টিবি মাইক্রো টিউবারকুলার যখন পড়বো, তখন এগুলো আবার আসবে, কিন্তু এই আলোচনাটাই আবার আসবে কিন্তু, ঠিক আছে। তখন টাইপ 4 হাইপারসেনসিটিভিটি পেয়ে যাবা। আচ্ছা, মন্ট্রক্স টেস্ট এক্সাম্পল তো আগেই বললাম, এটা এখানে পড়তে হবে না, এখানে আমরা যখন মাইক্রো টিউবারকুলার যখন পড়বো তখন আমরা এগুলো জানবো, এখানে বাদ দাও। এখন টাইপ 5 হাইপারসেনসিটিভিটি বা স্টিমুলেটরি হাইপারসেনসিটিভিটি, এটা খুবই শর্ট। It's mediated by antibody which when binds with antigen on the cell surface stimulates the cellular function. Example, Graves' disease. তাহলে হলো কি অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করলো, তখন কি হবে, সেটা স্টিমুলেট সেলুলার ফাংশন। যেমন হলো কি গ্রেভস ডিজিজে কি হয় না, যেমন দেখো নর্মাল মেকানিজম আমরা জানি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় তোমার কি থাইরয়েড স্টিমুলেটরি হরমোন TSH। ওটা আবার কাজ করবে কি থাইরয়েড এসিনা সেল, ওখানে তোমার রিসেপ্টর আছে, তাই তো।
ওর সঙ্গে বাইন্ড করে সেলের ভিতরে প্রবেশ করবে এবং এসিনার সেলকে তারা অ্যাক্টিভেশন করবে এবং এসিনার সেল থেকে তোমার রিলিজ হবে কি T3 এবং T4, তাই না? তাই তো নর্মালি এটা মেকানিজম। কিন্তু এই যে আমরা ফিগারে এখানে যাই, এইটা এই ফিগারটা থাকো, নর্মাল মেকানিজম এটা। আর কিছু হয় কি, তাহলে এই যে এটা দেখো, এই যে এটা দেখো, এটা হলো থাইরয়েড এপিথেলিয়াল সেল বা থাইরয়েড এসিনার সেল। এখানে কি প্রথম হয় কি তোমার অ্যান্টিজেন, তোমার প্রথম নর্মাল মেকানিজম কি হরমোন, যেটা তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের রিসেপ্টর এসিনার সেলের রিসেপ্টর আছে, একসঙ্গে বাইন্ড করে সেলের ভিতরে প্রবেশ করবে এবং থাইরয়েড এসিনার সেল তখন সিলেক্ট করবে কি T3 T4 নর্মালি। কিন্তু এই গ্র্যাভিটি হয় কি, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন এই রিসেপ্টর আছে, এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়। এটাকে এই নাম হলো লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এটা একটা অটো অ্যান্টিবডি এবং এই অটো অ্যান্টিবডি ফাংশনটা কি, এই অটো অ্যান্টিবডি তখন কি করবে, এই হেল্পার টি সেল এর সঙ্গে বাইন্ড করবে, সরি এই রিসেপ্টর আছে এর সঙ্গে বাইন্ড করবে। এটা যদি বাইন্ড করে তা তোমার এই যে পিউটারি গ্ল্যান্ড থেকে যে আসছে তোমার TSH, ওটা তখন বাইন্ড করতে পারলো না, তাই তো? এবং এই যে অটো অ্যান্টিবডি তৈরি হলো, এটা তখন তোমার থাইরয়েড এসিনার সেলে প্রবেশ করলো এবং সেখান থেকে তোমার T3 T4 তৈরি হবে এবং তৈরি হবে আনকন্ট্রোলড ম্যানার, কন্টিনিউয়াসলি তৈরি হয়ে থাকবে। যাবে তোমার তখন তোমার হবে কি এই যে তোমার গ্র্যাভিটিস হয় এবং গ্র্যাভিটিসে কি হয়, হাইপার থাইরয়েডিজম হয়, তাই না? হাইপার থাইরয়েডিজম হয়। এটা হলো নর্মাল মেকানিজম। এটা একটু তাহলে আমরা একটু পড়ে নিয়ে দেখো গ্র্যাভিটিসে কি হয়। মেকানিজম দেখো, নর্মালি thyroid stimulating hormone coming from pituitary gland and binds with the TSH receptor on the thyroid follicular cells বা acinar cell যেটাই বলো না কেন, and stimulate for production of thyroid hormone T3 T4 normally. এখন গ্র্যাভিটিসে কি হচ্ছে, লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি, এটা তৈরি হচ্ছে against the receptor for thyroid stimulating hormone present on the thyroid follicular cells. এটা আবার কি করবে, দিস অটো অ্যান্টিবডি binds with the thyroid stimulating hormone receptor that stimulates thyroid gland like thyroid stimulating hormone but in an uncontrolled way, leading to excess production of thyroid hormone that means T3 T4. তাহলে কি হবে, results in thyrotoxicosis or hyperthyroidism. এটা হলো গ্র্যাভিটিস। এটা হলো টাইপ 5, ঠিক আছে? তাহলে টাইপ 5 আজকে বললাম, টাইপ 4 পড়ে নিলাম। তাহলে এখন তোমার এখন দেখো, যদি হাইপার সেন্সিটিভিটি, এখন তোমরা তাহলে অবশ্যই তাহলে প্রথম জানবা যে ইমিউন সিস্টেমের ডিসঅর্ডার কি কি আছে, যেটা আমরা ইমিউনিটি অন্ডারভেনশন পড়ছিলাম তখন ছিল যে ভালো দিক আছে খারাপ দিক আছে। খারাপ দিকটা কি, এইটা। আর ভালো দিকটা কি, তারা আমাদেরকে ইমিউনিটি দেবে এগেনস্ট কি ফরেন সাবস্টেন্স যেমন ব্যাকটেরিয়া ভাইরাস, এটা ইমিউনিটি। আর ভালো দিক কি, খারাপ দিক কি, যে ডিজিজ কিছু করবে, যেমন হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন করবে, অটোইমিউন ডিজিজ করবে। আর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি স্টেটস। আচ্ছা, আমি এখন ইমিউনোডেফিসিয়েন্সি স্টেটস এটাও ক্লাস একটা আছে, এটা তোমাদের পরে যে তারপরে আরেকটা ক্লাস আছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন এবং অটোইমিউন ডিজিজ, এই কয়েকটা ক্লাস বাকি থাকবে, এগুলো তোমাদের পরে পড়ানো হবে, ঠিক আছে? এখন দেখো ডেফিনেশন দেখো তো, এখন বোঝো কিনা, an exaggerated or inappropriate immune response that leads to tissue damage and usually occurs on subsequent exposure to that particular antigen or immunogen is called hypersensitivity. এখন কি বুঝতেছে? এখন তাহলে এক্সাজারেটেড অতিরিক্ত বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স হবে, যেটা কি টিস্যু ড্যামেজ করবে। কখন করবে? ইউজুয়ালি অকার্স অন সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দ্যাট পার্টিকুলার অ্যান্টিজেন। একই অ্যান্টিজেন যখন প্রথম প্রবেশ করলো তখন প্রথম কি সেন্সিটাইজড হয়ে থাকবে, তখন কিন্তু কোনো ড্যামেজ করবে না। যখন তোমার হলো আবার সেকেন্ড টাইম যখন প্রবেশ করলো, ওইটা আবার তোমার হলো কি টিস্যু ড্যামেজ করবে। এটা হলো হাইপার সেন্সিটিভিটি।
তাহলে এটা ভালো করে এটা ভালো করে পড়ে নেবা, ঠিক আছে? তাহলে এই তো তোমাদের ক্লাস, আর তোমাদের পরীক্ষা তাহলে কি ক্লাস তাহলে কি করবে এখন বলো? হ্যালো হ্যালো, ক্লাস করতে চাই না। ক্লাস করতে চাও না, সেটা তো বুঝলাম, কিন্তু কথা হলো যে তোমাদের পরীক্ষা এখন কি, ঠিক আছে আবহাওয়া তো বাদ রাখলাম, ঠিক আছে আবহাওয়া তো বাদ রাখলাম, তারপর সিদ্ধান্ত তোমার এই যে আমরা আসবো রাজশাহী থেকে, মিটিং এখনো হয়নি, মিটিং হোক, ওখানে কি জি সিদ্ধান্ত স্যার, হয়, ওটাই হোক। তারপরে পরে বলা যাবে। স্যার ওই আমরা যারা স্যার নভেম্বরে পরীক্ষার্থী ছিলাম স্যার, তাদের তো স্যার মানে কোর্সটা এখনো শেষ হয় নাই স্যার, মানে 1 বছর তো হয়ে গেছে স্যার, এখনো ওই স্যার মানে সিস্টেমিক ব্যাকটেরিওলজি যেটা আছে স্যার, এটা তো এখনো স্যার আমাদের পড়ানো হয় নাই স্যার। এই ক্ষেত্রে স্যার যদি তাদের ক্লাস অফ হয়ে যায়, সেই ক্ষেত্রে স্যার আমাদের এটা কিভাবে শেষ হবে, বা হচ্ছে স্যার এই ক্লাসগুলো আমরা কিভাবে করবো স্যার? এখন আমি তো আগামী সপ্তাহে থাকতেছি না, আমি আগামী সপ্তাহে ইয়েতে যাচ্ছি, ঢাকাতে যাচ্ছি, পুরো সপ্তাহে থাকবো না। জি স্যার। জি স্যার। ওখানে একটা ট্রেনিং এ যাবো, জি স্যার। আইসিডি ডারবি, যা বলে জি স্যার। না থাকলে হয়তো আমি শুরু কন্ট্যাক্ট করতে পারতাম। জি তবে স্যার। তারপরে আসার পরে এই যে ঢাকাতে আসার পরে তোমাদের ইন্টারেস্ট ফিল করো, তাহলে তখন ক্লাস নিব, এবং বেশ করে তোমার হয়তো যারা ইন্টারেস্টেড তারাই তোমার শেয়ার করিও, অ্যাটেন্ড করো। বেশ সময় ইরেগুলার ব্যাচ এবং হলো ওই যে ডিএলএম কোর্সের ছাত্র যারা আছো, ঠিক আছে, আমি তোমরা যোগাযোগ রাখিও, আমি আসার পরে তোমাদের ক্লাস নিতে থাকবো কিন্তু, এবং এছাড়াও তোমরা যারা ইন্টারেস্ট ফিল করবা তারা ক্লাসে থাকবা। জি স্যার। জি স্যার। ডিএলএম কোর্সে যারা আছো তোমরা সেটা আমার রুমেই, তোমার সংখ্যা কম আছে তো, অত আমার রুমে আসলে তোমাদের এখানে নিলাম। আর এই রেগুলার যারা, তারা যদি তোমার কলেজে আসো তাহলে হয়তো একটা রুমে গিয়ে হয়তো ক্লাস নিলাম, সেটাও করা যায়। আমার ডিপার্টমেন্টে হয়তো ক্লাস নিলাম, আমি আগে আসার পরে তারা সেটা করবো। তাহলে স্যার এই শনিবারের পরে শনিবারে স্যার আমরা যোগাযোগ করবো স্যার আপনার সাথে। শনিবারে যোগাযোগ করে, হয়তো শনিবারে ক্লাস হতে হবে না, হয়তো রোববার থেকে আমি করবো, জি স্যার। সেটাই ভালো হবে। আচ্ছা স্যার। সিস্টেম একটা যদি না পড়লে তখন আমার পরীক্ষায় তখন তোমাদের জন্য সমস্যা হবে। জি স্যার। কিন্তু সবাই থাকতে হবে, আচ্ছা স্যার। ওইভাবে তাহলে তোমরা নাও। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Thank you, sir. Assalamu alaikum.